আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা বাংলাদেশে দুটি নির্বাচনের কথা শুনছেন। একটি নির্বাচন গণভোট, আরেকটি নির্বাচন সাধারণ ভোট, মানে সাধারণ নির্বাচন এবং গণনির্বাচন। তো সাধারণ নির্বাচন আর গণনির্বাচনের যে পার্থক্য সেটা খুবই সূক্ষ্ম। সেটা হলো, সাধারণ নির্বাচনে আপনি একটি রাজনৈতিক দলকে নির্বাচন করবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের ম্যানিফেস্টো অনুসারে। আর গণভোটে আপনি কোনো একটা বিশেষ বিষয়ে আপনি তার পক্ষে বা বিপক্ষে মত দিবেন। যদি আপনারা বেশিরভাগ মানুষ তার পক্ষে মত দেন তাহলে সরকারকে সেটাই শুনতে হবে, আর আপনারা যদি বিপক্ষে মত দেন সেটা সরকারকে শুনতে হবে। এখন সাম্প্রতিক সময়ে যে গণভোটটির আপনাদের সামনে আসবে ভোট দেওয়ার জন্য, সেই গণভোটটি কি আসলে ভোট নাকি বাটপারি সিটিংবাজি? বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে, বাংলাদেশে বুদ্ধিজীবীদের মধ্যে, বাংলাদেশে সচেতন মানুষ বলে আপনারা যাদেরকে মনে করেন তাদের মধ্যে যে পারভার্সন, যে বাটপার, যে সিটিংবাজের সংখ্যা বেড়ে গেছে, সেই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। গণভোট হতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে, পার্লামেন্ট একটি আইন করতে হবে যে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে আমরা পরিবর্তন করতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জনগণের মতামত ছাড়া সেই পরিবর্তন করা ঠিক হবে না। সেই ক্ষেত্রে পার্লামেন্ট আলাপ আলোচনার ভিত্তিতে একটি আইন করবে, আইন করে গণভোট কি বিষয়ের উপরে হবে এবং এটা কোন অংশটাতে হ্যাঁ এবং না এর মধ্যে উত্তর নিয়ে আসা হবে সেটা নির্ধারণ করবে। নির্ধারণ করার পরে যদি পার্লামেন্টের সে বিলটি পাশ হয় তখন একটি গণভোটের আয়োজন হবে। উল্টাভাবে যদি বলি, কোনো সময় যদি পার্লামেন্ট বিদ্যমান নেই তাহলে সেই পার্লামেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্ট একটি অর্ডিন্যান্স দেবেন, সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে সেই গণভোটটি হওয়ার ব্যবস্থা করবেন। ধরেন, মানে এটা হচ্ছে একদম লোয়ার স্ট্যান্ডার্ড, কিন্তু মূলত হচ্ছে পার্লামেন্ট। তা এখন পার্লামেন্টের পরিবর্তে যদি আপনি প্রেসিডেন্টের অর্ডিন্যান্স ব্যবহার করতে চান তাহলে দেখতে হবে যে প্রেসিডেন্টের এই অর্ডিন্যান্স করার ক্যাপাসিটি আছে কিনা, অর্থাৎ বৈধতা আছে কিনা। পার্লামেন্ট যে আইন করতে পারে না, প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে সেই রকম কোনো বিষয়কে আইন হিসাবে পাশ করানো যায় না বা অর্ডিন্যান্স জারি করা যায় না। এখন আসেন, বর্তমান যে আমাদের সংবিধানটি রয়েছে, এই সংবিধানে পার্লামেন্ট কি গণভোট আয়োজন করার পক্ষে কোনো বিল আনতে পারেন কিনা? না, পারেন না, কারণ বর্তমান সংবিধানে এটা নেই। তার মানে যেহেতু বর্তমান সংবিধানে এটা নেই, সেই কারণে বাংলাদেশের পার্লামেন্টও হা না ভোট আয়োজন করতে কোনো বিল পাশ করাতে পারে না, তাই প্রেসিডেন্টও সেটা পারেন না। তাহলে আপনারা বলবেন পারে কে? পারে হলো পার্লামেন্ট প্রথমত 2/3 মেম্বার দিয়ে পার্লামেন্টের যে কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, সেখানে এই কনস্টিটিউশন পরিবর্তন করে হা এবং না এই দুটি ভোটকে আগে অ্যাড করতে হবে, অর্থাৎ রেফারেন্ডাম কনস্টিটিউশনে অ্যাড করতে হবে। সেই কনস্টিটিউশনের ভিত্তিতেই কিন্তু পার্লামেন্ট আইন করবে যে একটা রেফারেন্ডাম হবে। তা এখন যেহেতু পার্লামেন্টে নেই, সেহেতু পার্লামেন্ট সংবিধান সংশোধন করে প্রথমত হা না ভোটের বিধান সংযোজন করা, তার পরবর্তীতে আইন করে হা না ভোট করা, এটা আর সম্ভব না। এখন যেহেতু পার্লামেন্ট পারে না, সেহেতু প্রেসিডেন্টও পারে না। দ্বিতীয় কথায় আসেন, আপনারা অনেকেই বলতে পারেন কিসের সংবিধান, কিসের কি? বর্তমানে যে বাংলাদেশে 1972 সালের যে সংবিধানটি প্রচলিত হিসেবে আমরা জানি, সেটি কি জীবিত নাকি মৃত? সেটি জীবিত। কেন জীবিত? আপনি দেখেন, প্রেসিডেন্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আর্মি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবকিছুই পরিচালিত হচ্ছে কিন্তু কনস্টিটিউশনের ভিত্তিতে। এই যে সরকার শপথ নিয়েছে, সেটিও কিন্তু কনস্টিটিউশনের শিডিউলে যে শব্দগুলো বলা আছে সেই শব্দগুলো ব্যবহার করেই কিন্তু তারা শপথ নিয়েছেন। তাহলে আপনারা কি বুঝলেন? যে কনস্টিটিউশনকে সাসপেন্ড করা যায় এবং অ্যাব্রোগেশন করা যায়, অর্থাৎ বাতিল করা যায় অথবা স্থগিত করা যায়। জিয়াউর রহমানের সময়ে এবং এরশাদের সময়ে কিছু কিছু অংশ পার্লামেন্ট, মানে কনস্টিটিউশনকে আপনি সাসপেন্ডেড করা হয়েছিল, কখনো অ্যাব্রোগেট করা হয় নাই। এই যে বর্তমান যে অবৈধ ইউনূস সরকার, এই অবৈধ ইউনূস সরকারের আমলে কনস্টিটিউশনটিকে অ্যাব্রোগেশনও করা হয় নাই, সাসপেনশনেও যায় নাই, অর্থাৎ স্থগিতও হয় নাই
এবং এই কনস্টিটিউশনকে বাতিল ঘোষণা করা হয় নাই। তাইলে যেহেতু বাতিল হয় নাই এবং স্থগিত হয় নাই, তাহলে আপনি কোনোভাবেই এই সংবিধানের বাইরে যেতে পারেন না। দেয়ারপর এই রেফারেন্ডাম নামে অর্থাৎ গণভোট নামে যেই বিধানটি নিয়ে আসা হয়েছে, এটি নাল অ্যান্ড ভয়েড। টুডে, টুমরো অথবা ডে আফটার যদি কোনোদিন বৈধ কোনো সরকার আসে, সেটিকে অবশ্যই সুপ্রিম কোর্টের মাধ্যমে অথবা পার্লামেন্টের মাধ্যমে অবৈধ বলিয়া ঘোষণা করা হবে। এটা আপনারা নিশ্চিত থাকেন। এরশাদের গণভোটকে অবৈধ করে দিয়েছে, জিয়াউর রহমানের গণভোটকে অবৈধ করে দিয়েছে, কে করেছে? সুপ্রিম কোর্ট। আবার বাংলাদেশ তার স্বীয় পথে ফিরে আসবে না, আবার সেই রাজাকার আলবদরদের হাত থেকে বাংলাদেশ ফিরবে না, এইরকম দিবা স্বপ্ন দেখেন না। এটা হবে, এটা ইতিহাস বলে হবে, আমরা বলি হবে, সমগ্র মানুষের ইতিহাস বলে হবে। সবার একরকম দিন যায় না, দিন বদলাবেই। এখন আরেকটি জিনিস, ব্যাপারটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে গণভোট হয়ে আপনি কি পরিবর্তন করবেন? 84টা বিষয় আপনারা কেউ কি জানেন? এই প্রডোলেন্ট অ্যাক্টিভিটি পর্যন্ত, মানে আপনি যে জিনিস হ্যাঁ বলবেন সেটা তো আপনাকে আগে বুঝতে হবে। এটার জন্য আমাদের দেশে একটা গল্প আছে। এক ভদ্রলোক একদিন এক সাশাকে বলল, দেখো, এই চাষবাস করে জীবনে এভাবে তো কাটতে পারে না, তোমার তো আসলে ইংরেজি শেখা উচিত। তুমি যদি ইংরেজি শিখো, ভালো চাকরি করবা, বড় লোক হয়ে যাবা, গাড়িতে চড়বা, বাড়ি হবে, আলিশান গাড়ি হবে। তো সে বলল যে আমাকে তাহলে কিছু ইংরেজি শিখান। তো প্রথম দিন তাকে শেখানো হলো হ্যাঁ মানে ইয়েস, এর পরের দিন শেখানো হইলো নো, এর পরের দিন শেখানো হইলো ভেরি গুড। তো একদিন তার যেখানে তিনি চাষ করছেন, হাল চাষ করছেন, সেখানে কাছে দাঁড়ে একটা খুন হয়েছে, কিন্তু খুনটা এই ব্যক্তি দেখেনি। তো চাষ করার সময় খুন হয়েছে, ওখানে পুলিশ আসলো, পুলিশের দারোগা আসলো, ইংলিশ দারোগা। তো সেই দারোগা এসে এরে ডাকলো, বললো যে এই যে খুনটা হলো, কারা খুন করছে আপনি কি দেখেছেন? বলে যে ইয়েস। তারপরে বললো যে তাইলে বলেন তার নাম। কয় যে নো। তারপরে বলে যে তাহলে তো আপনাকে এখন জেলে যেতে হবে। বলে যে ভেরি গুড। তো এই ভদ্রলোককে ইয়েস নো ভেরি গুড কিনার পর তাকে কিন্তু জেলখানায় নিয়ে যাওয়া হলো এবং খুনের দায়ে তাকে দীর্ঘদিনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। খেয়াল করে দেখেন, সে যদি ইয়েস এর অর্থ, নোর অর্থ আর ভেরি গুডের অর্থ জানতো, তাহলে কিন্তু সে ওই জায়গায় দারোগার সাথে এই ব্যবহারটা করতো না। এই তিনটি শব্দের ব্যবহার তার জীবনকে তছনছ করে দিয়েছে। এখন আমাদের দেশেও সাধারণ মানুষের কাছে, গণমানুষের কাছে, গণভোট, গণমানুষের কাছে 84টি বিষয় উপস্থাপন করা হয়নি। বাটপার ইউনুস, মৌলবাদী জামাত এবং বিএনপির কিছু পারভার্টেড গ্রুপ এই জিনিসটাকে প্যাট্রোনাইজ করছে। তাদের এক পা পাকিস্তান, এক পা তুর্কমেনিস্তান, আরেক পা ইরান। এই বাংলাদেশটাকে এই তিন দেশে তিন পা দিয়ে আফগানিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। সেই আফগানিস্তানে নিয়ে যাওয়ার যে তন্ত্র মন্ত্র, সেটাই হচ্ছে হা এবং না ভোট। আপনি যদি হাতে ভোট দেন, আপনি আস্তে আস্তে আফগানিস্তানের দিকে রওনা দিবেন, আপনার নারীরা দাসী হয়ে যাবে। এখন আফগানিস্তানের সাম্প্রতিক সময় আপনি দেখেছেন একটি বিল পাশ করা হয়েছে, সে দেশে একটি ফরমান জারি করা হয়েছে, এখন থেকে মানুষের 4 প্রকারের মানুষ হবে। আমাদের দেশে 1 প্রকারের মানুষ, আফগানিস্তানে এখন 4 প্রকারের মানুষ। মৌলা মৌলবী মানে ইসলামিক গোষ্ঠী, উচ্চ শ্রেণীর গোষ্ঠী, সাধারণ মানুষ, আরেকটি গোষ্ঠী হচ্ছে দাস। অর্থাৎ এখন থেকে আপনি দাস মানুষ কিনা বেচা করতে পারবেন, আপনি দাস রাখতে পারবেন, দাস ব্যবসা করতে পারবেন। তার মানে মানুষকে 1400 বছর কি 1500-1600 বছর পিছনে নিয়ে গেছে। এই 1600 বছরের পিছনে নিয়ে নারীকে জাস্ট মেশিনারি হিসেবে, অর্থাৎ সন্তান উৎপাদনের একটা উপকরণ ছাড়া আর কোনো কিছু হিসেবে এখন বিচার বিশ্লেষণ করার জায়গা রাখেনি। সেই আফগানিস্তানের দিকে, আফগানিস্তানের সেই তোরাবোরা পাহাড়ের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই মৌলবাদী গোষ্ঠী আজকে সুন্দর সুন্দর কথা বলছে। তাদের আসলে দৃষ্টি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মহিলাদেরকে একটা আদিম সভ্যতায় নিয়ে যাওয়া। আপনারা দেখেন, তাদের যে 200-250 আসন, জামাতে ইসলামী একজন মহিলাকেও নমিনেশন দেয়নি। কেন দেয়নি? কারণ তারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না, মহিলাদেরকে পুরুষের সমান বিশ্বাস করে না। তারা মনে করে দেশ শাসন করবে শুধুমাত্র পুরুষ, নারীদের এতে কোনো অংশগ্রহণ নাই। তবু তারা এক শ্রেণীর নারীকে দাস দাসীর মতো ব্যবহার করে ঘরে ঘরে পাঠাচ্ছে,
কোরআন শরীফে হাত দিয়ে নারীদেরকে, সহজ সরল নারীদেরকে শপথ করাচ্ছে পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য। এই যে পারভার্সন, এই যে অনৈতিক, অনইসলামিক, অযৌক্তিক এই কর্মকাণ্ড, ধর্মের যে রাজনৈতিক ব্যবহার, এটার জন্য এই সমাজ, এই রাষ্ট্র একদিন জবাবদিহি করতেই হবে। আর এটা হচ্ছে ডক্টর ইউনূসের প্রত্যক্ষ মদদে গত 20-30 বছরে বাংলাদেশে গজিয়ে ওঠা এক ধরনের তালেবানপন্থী, ইরানপন্থী, শিয়াপন্থী এবং এই সোমালিয়াপন্থী এক গ্রুপ এই বাংলাদেশটাকে অদ্ভুত উটের পিঠে চড়িয়ে দিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এখন আপনারা যেহেতু গণভোট সামনে, আপনাদের প্রতি অনুরোধ, যারা আমরা চাই আপনারা ভোটে না যান, কারণ এটা ভোট না, এটা হচ্ছে একটা প্রহসন। ডক্টর ইউনূস তার ক্ষমতার মসনদকে চূড়ান্ত করার জন্য, আরো দীর্ঘায়িত করার জন্য নানাভাবে কালক্ষেপণ করছে। আর তারই ফলশ্রুতিতে এই বাঙালির বুকে, এই বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়িয়ে এই দেশটিকে একটি মধ্যযুগীয় কায়দার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদেরকে, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ, দেশের অর্থনীতি, 18 কোটি মানুষের জীবন, আমাদের সংগ্রাম, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস, ঐতিহ্য, এই সবকে লালন করার জন্য হলেও আপনারা এই মৌলবাদী গোষ্ঠীকে, এই আমেরিকার দালাল গোষ্ঠীকে, বিদেশি প্রভুদের যে স্বার্থ, এই স্বার্থের বিরুদ্ধে না বলুন। আপনারা যদি না বলতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনারা একদিন না একদিন এর মূল্য আপনাদেরকে দিতেই হবে। আর শেষে যে কথাটি বলতে চাই, আজকে আপনারা হ্যাঁ অথবা না যেদিকেই ভোট দিতে যান, এটি যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশন সম্মত নয়, বাংলাদেশের প্রচলিত আইন সম্মত নয়, এবং পৃথিবীতে যতগুলো হ্যাঁ এবং না ভোট হয়েছে, ওই ভোটগুলোতে প্রশ্নগুলো সুনির্দিষ্ট ছিল। আপনাদের কাছে সেই সুনির্দিষ্টভাবে এখন 5 আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এই যে 3টা বিষয়কে যদি আপনি একটু দেখেন, আসলে কি আমরা 5 আগস্টের পরে এটাতে কোনো উন্নতি করেছি কিনা? যদি আপনি সমাজ দেখেন, সমাজে ভাঙন তৈরি হয়েছে, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হিংসা, মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু এখন আর সমাজে সেইভাবে নেই। আওয়ামী লীগকে বিএনপি দেখতে পারে না, বিএনপিকে আওয়ামী লীগ দেখতে পারে না। আপনি যদি কোনো একটা পার্টিকুলার থানাকে হিসাব করেন, যেমন নাঙ্গলকোট থানা, আমি যেই থানার মানুষ, এইখানে বর্তমানে 36টি মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে শত শত মানুষ আসামি। যেই লোক গত 5-7 বছরে বাংলাদেশে আসেনি, সেই লোকটাও আসামি। এখন দেখেন, সমাজে আপনি বিদেশে থেকে বাংলাদেশে গিয়ে মামলা করছেন, অথবা বাংলাদেশে থেকে বিদেশের বিরুদ্ধে মামলা করছেন, অথবা দেশে থেকে দেশের মানুষের বিরুদ্ধে মামলা করছেন। এই যে মিথ্যা মামলা, যেমন নাঙ্গলকোটে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? নাঙ্গলকোট থানায় বাড়ি কালু চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান, শামসুদ্দিন কালু। এই শামসুদ্দিন কালু নাঙ্গলকোট থানার, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এবং একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি ছিলেন। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর, পট পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টে তার বাড়িটি আক্রমণ হয়। তার বাড়িটি যারা লুট করতে যায়, তাদের একজন, কালু পরিবারের কেউই কিন্তু ওই জায়গায় ছিল না, এবং থাকার কোনো অবস্থাও ছিল না। তারা যখন চুরি করতে যায়, হেমার পরে একজনের মাথা ফেটে যায়, পরবর্তীতে সে মারা যায়, পরবর্তীতে সে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়, এবং 300 জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে। এই মামলায় কদিন পরে পরে একজন মানুষকে ধরে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এই যে সামাজিক যে বৈকল্য, অর্থাৎ সমাজে মানুষে মানুষে যে একটা বন্ধন, সেই বন্ধনটা কিন্তু ছিঁড়ে গেছে। নাঙ্গলকোটে এই পর্যন্ত কয়েকশো মানুষ গ্রেপ্তার হয়েছে, কেউ কেউ জামিন পেয়েছে, কেউ কেউ এখনো অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায় আছে। সামাজিক এই অবস্থার বাইরেও প্রতিনিয়ত আপনারা দেখছেন যে মব সন্ত্রাস, মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হচ্ছে। হিন্দু লোক, সে নাকি ধর্ম অবমাননা করছে, কোথায় অবমাননা করছে কেউ জানে না, তাকে হত্যা করতে হবে, অর্ধমৃত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এই যে অবস্থাগুলো দেখেন, এগুলো কিন্তু সামাজিক ফেনোমেনা। এই সমাজ কিন্তু ভেঙে পড়েছে। হিন্দু লোকের বাড়িতে আক্রমণ, বৌদ্ধ লোকের বাড়িতে আক্রমণ,
খ্রিস্টান লোকের বাড়িতে আক্রমণ, ধর্মের ভিত্তিতে ভিন্ন ধর্মের কারণে তার উপরে আক্রমণ, এই যে সামাজিক ভাঙন। তারপরে আসেন অর্থনীতি। অর্থনীতিতে আমাদের গত 10 বছর স্থিতি অবস্থা ছিল মিনিমাম 7, ম্যাক্সিমাম 7.5। আমরা 7 থেকে 7.5% আমাদের প্রতি বছর গড়ে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছিল। এই 7 থেকে 7.5 প্রবৃদ্ধি অর্জন করলে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছিল 4 বিলিয়ন, 4 বিলিয়ন টাকা। এই 4 বিলিয়ন টাকার মধ্যে যখন ডক্টর ইউনূস সরকার এসে ক্ষমতা গ্রহণ করলো, তখন বাংলাদেশের অর্থনীতি নেমে গেল 3.32%, 3.5 ধরেন সর্বোচ্চ, তাহলে অর্ধেকের চেয়েও নিচে নেমে গেল। তার মানে আমাদের অর্থনীতিতে প্রতি বছর যে 400 বিলিয়ন টাকা যোগ হতো, সেটা এখন তার অর্ধেকের চেয়েও কম যোগ হয়। তার মানে এখন 200 বিলিয়ন যোগ হয়। তাহলে 400 থেকে 200 গেলে বছরে 200 বিলিয়ন আপনার নাই হয়ে গেল, আর 1.5 বছরে 300 বিলিয়ন নাই হয়ে গেল। চুরির কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, 1 বছরে গড়ে 5 থেকে 7 বিলিয়নের উপরে চুরি হয় না, হয় নাই কখনো। তারা বলছে 25 থেকে 30 বিলিয়ন গত 15 বছরে চুরি হয়েছে। তাহলে সেই হিসাবে বছরে 3 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছরে গড়ে 3 বিলিয়ন টাকা পাচার হয়েছে বা চুরি হয়েছে বা লোপাট হয়েছে তাদের ভাষ্যমতে। এখন আপনি প্রতি বছর 200 বিলিয়ন শুধু লস করছেন। খেয়াল করে দেখেন একটা বাংলাদেশের অর্থনীতিকে আপনি কোথায় নিয়ে গেছেন। রাজনৈতিক অবস্থা দেখেন, রাজনীতিটা কোথায় আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশি ছিলেন। কেন ছিলেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন। তারপর তিনি আর দেশে ফেরেননি। তার কাছে মনে হয়েছে রাজনীতিতে তার অনুকূল পরিবেশ নেই। তার দলও, তার জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, যার কারণে তিনিও আর দেশে ফিরেননি। এখন তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি মনে করেছিলেন রাজসিংহাসনে তিনি অটোমেটিক বসে যাবেন, কিন্তু তা হয়ে ওঠেনি। তা না হয়ে ওঠার পিছনে মূল যে কারণ, সে কারণটি হচ্ছে তিনি তার সিদ্ধান্ত নিতে প্রায় 1.5 বছর দেরি করেছেন। তিনি 1.5 বছর দেরিতে যখন বাংলাদেশে গেলেন, তখন তার হাত থেকে রাজনীতির যে গুটি অনেক দূরে সরে গিয়েছে। এই রাজনীতির গুটি যখনই দূরে সরে গেল, তখনই কিন্তু তার জন্য রাজনীতির মাঠটা কঠিন হয়ে গেল। জামাত শিবির আমেরিকার সাথে যোগাযোগ করলেন, টার্কির সাথে যোগাযোগ করলেন, তাদের বাবা পাকিস্তানের সাথে তো আগে থেকেই যোগাযোগ আছে, ইরানের সাথে যোগাযোগ করলেন, করে তারা কিছু দুর্নীতির অর্থ, চোরাই মাল বিদেশ থেকে এনে এটা বিকাশে মহিলাদেরকে দেওয়া শুরু করলেন। এবং জামাত শিবির যদিও একজন প্রার্থীও মহিলাকে দেয়নি, তারপরেও মহিলাদেরকে ব্যবহার করে কোরআন শরীফ নিয়ে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে মহিলাদেরকে হাত দিয়ে বলছে আপনি ওয়াদা করলেন তো। এই ওয়াদা করাইয়ে করাইয়ে মানুষকে ধর্মের ভয় দেখিয়ে জাহান্নাম জান্নাতে বিক্রি করে তারা এই তারেক জিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করিয়ে ফেলছে। সাদেক কায়েম কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দেন হয়ে গেলেন কি? তিনি হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নির্বাচিত বিপি। এখন তিনি বলছেন শেখ হাসিনার মতো তারেক জিয়াকেও দেশ ছাড়া করা হবে। তার মানে এখন বুঝতে পারছেন যে তারেক রহমান সময়ের অপেক্ষা। তিনি যে দেশে ছিলেন তাকে হয়তো সেই দেশেই আবার ফেরত পাঠানো হবে, কিন্তু বিএনপির ম্যাক্সিমাম লোক সেই জিনিসটা বুঝতে পারেনি। না পারার ফলে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তখন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম, প্রফেসর ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমার আত্মা আজকে সন্তুষ্ট, কারণ যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই আওয়ামী লীগ আজ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। তাহলে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আপনারা চৈত্র মাসে জুটকা বাতাস দেখছেন না, এইভাবে ঘুরে। এই ঘোরার কারণ হলো কোনো একটা জায়গা যখন বাতাস শূন্য হয়ে যায় প্রচন্ড গরমের কারণে, তখন চারদিক থেকে বাতাস এই জায়গাটা দখল করার চেষ্টা করে। আর যে সময়টা ঘুরতে থাকে এই সময়টা পর্যন্ত দখল হয় না। যখন দখল হয়ে যায় তখন ওই জুটকা বাতাসটা আর থাকে না। এটাই কিন্তু সমুদ্রে কিন্তু ঘূর্ণিঝড় এইভাবেই উঠে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো বিশাল একটা জনগোষ্ঠী, বিশাল একটা দলের শূন্য স্থান, যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না,
এর ফলে কি হচ্ছে, মৌলবাদী শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে, যারা প্রো বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টাল লোকেরা বাংলাদেশের রাজনীতি দখল করার চেষ্টা করছে। মানে বিশিষ্টরা সমাজে এখন নেই, অবশিষ্টরা এখন সমাজে বিশিষ্টের স্থান দখল করছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন সমাজে বিশিষ্ট হয়ে যায় তখন সেই সমাজের ধ্বংস কিন্তু অনিবার্য। কেন অনিবার্য? আপনি খেয়াল করে দেখেন, আইয়ুবের আমলে একবার টিচাররা ধর্মঘট করেছিল। টিচাররা যখন ধর্মঘট করে তখন তখন ম্যাট্রিক পরীক্ষা, এন্ট্রেন্স পরীক্ষা, ওই এন্ট্রেন্স পরীক্ষার সময় টিচাররা গার্ড হিসেবে আসতেছে না, তখন মালি মেথর হইতে শুরু করে স্কুলের দপ্তরি থেকে শুরু করে যারা যারা আছে তাদেরকে গার্ড হিসেবে নিয়োগ করে পরীক্ষায়। তো এক ছেলে দেখে দেখে তার পরীক্ষা প্রায় শেষের দিকে তার নাম, বাপের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখে দেখে সে পরীক্ষার খাতা ঠিক করছিল। এমন সময় এক গার্ড এসে তাকে ধরলো, ধরে বলল হাতে নাতে ধরা, নকল করে লিখছে, সেই জন্য তাকে এক্সপেল করা হলো। তো এক্সপেল পেপারের সাথে তার ওই এডমিট কার্ডটা যখন জয়েন করে দিল, তো ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বলল নকলটা কোথায়? কই যে এই যে দেখেন। বলে যে এটা তো নকল না, এটা তো তার রেজিস্ট্রেশন কার্ড, এটা দেখে লিখতে হয়। তাহলে আপনি বোঝেন এটা যে রেজিস্ট্রেশন কার্ড, এটা বোঝার ক্ষমতা কিন্তু এই মূর্খের নাই। এখন বাংলাদেশে যা চলছে, রাজনীতির নামে যারা বাংলাদেশটাকে ধর্ষণ করছে, তারা আসলে ওই মূর্খ দপ্তরির কায়দায় বাংলাদেশটাকে চালানোর চেষ্টা করছে। এই চেষ্টার ফলে তারেক রহমানেরা খুবই আনন্দিত হয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমানদের বারাবাতে ছাই দিয়েছে। এই ছাই দেওয়ার পর তারেক রহমানকে উদ্ধার করতে হলে, বিএনপিকে উদ্ধার করতে হলে এবার আবার ওই আওয়ামী লীগকে লাগবে। কারণ সাম্প্রদায়িক শক্তি ধর্মকে ব্যবহার করে। সাম্প্রদায়িক শক্তির দুইটা জায়গায় তাদের শক্তি, একটা হলো ধর্মকে তারা বিক্রি করতে পারে, বেহেশতের টিকিট বিক্রি করতে পারে, কোরআন হাদিস তারা বিক্রি করতে পারে, আর একটা হলো জনগণ, তাদের জনগণ। আর আওয়ামী লীগ বিএনপির শক্তি হলো একটা, সেটা হলো জনগণ। এখন জনগণের মাথার উপরে যখন ধর্মের বাঘ এসে হানা দেয়, তখন কিন্তু তাদের দুই রকমের শক্তি আর আপনার এক রকমের শক্তি। এখন বিএনপি যদি সেটা বুঝতে পারে, সেটা অনুধাবন করতে পারে, বহুমাত্রিক রাজনৈতিক চিন্তা চেতনার পক্ষে যদি তারা যদি মতামত দেয়, বহুমাত্রিক রাজনীতির পথে যদি তারা হাঁটে, তাহলে তাদের ভবিষ্যৎ আছে। তা না হলে 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই দেশের রাজনীতি থাকবে দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এন্টি আওয়ামী লীগ। সেখানে বিএনপির কোনো